সবাইকে বার্ষিক পরীক্ষা ক্লাস 9-এর নতুন কারিকুলাম, যে কারিকুলামটার মেয়াদ 1 বছরই। অনেক অনেক আওয়াজ হয়েছে, অনেক কথা হয়েছে এই কারিকুলাম নিয়ে। সেই কারিকুলামের উপরেই শেষ ফাইনাল রিভিশনের বলতে বা বার্ষিক পরীক্ষা যেটা স্টুডেন্টরা এবার দিবে, সেই বার্ষিক পরীক্ষার একটা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমি ক্লাস 9-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন একটা লম্বা লেকচার দেওয়ার চেষ্টা করবে। এবং এই লম্বা লেকচারে আমি চাইবো তোমরা যারা যুক্ত হয়েছ তোমাদের সবাই একটু ধৈর্য সহকারে শুনবা। আমার পেছনে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 একটা ফাইল ওপেন আছে এবং আমি তোমাদেরকে আজকে এই ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে এই নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। তার সাথে আমার আজকের মূল লক্ষ্য থাকবে এই বার্ষিক মূল্যায়ন নির্দেশিকাটা এবং এটার সাথে কোন বিষয়গুলো রিলেটেড এটা নিয়ে ডিসকাস করার। 2024 সাল আজকে। আমি চাই তোমরা একটু ভালো মতো একটা প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে একটা ভালো পরীক্ষা দাও এবং তোমাদের সামনে ক্লাস 10 যখন আসবে তখন তোমরা বিজ্ঞান বিভাগের যারা আছো ক্লাস 10-এর বিশেষ করে অনেক ভালো করে একটু বুঝে সামনে বিজ্ঞানটা তোমরা পড়বা। তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, যেহেতু এরা লাইভ ক্লাস, কিছু শিক্ষার্থী জয়েন করবে, ওদেরকে নিয়ে একটু শুরু করতে চাই। তোমরা একটু আমাকে জানাও যে আমার ভয়েস তোমাদের কাছে ক্লিয়ার কিনা এবং তোমরা প্রপারলি শুনতে পারছো কিনা। এটা একটু ক্লিয়ার করলে আমার জন্য বেটার হয়। এবং তোমরা যারা পরে যুক্ত হবো বা ফেসবুকে অথবা ইউটিউবে দেখতে পাচ্ছ, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে ক্লাস 9 তোমরা অনেক এখনও খুব জুনিয়র লেভেলে আছো। তোমাদের সামনের দিনগুলোতে তোমরা আরও অনেক বেশি লেখাপড়া করবা এই প্রত্যাশা করছি এবং তোমরা তোমাদের লেখাপড়াটাকে এনজয় করবা, কারণ এনজয়মেন্টের দরকার আছে। বিজ্ঞান বোঝার জন্য এনজয়মেন্টের দরকার আছে। আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই কি কি বিষয় মাথায় রাখা দরকার। আগে এই বিষয়টাকে একটু বলি, কি কি বিষয় মাথায় রাখা লাগবে। তো সাবজেক্টটা হচ্ছে বিজ্ঞান, বুঝছো? হ্যাঁ, সাবজেক্টটা হচ্ছে বিজ্ঞান। আগে বিজ্ঞানের সিলেবাসটা একটু বোঝা দরকার, কিভাবে প্রশ্ন আসবে এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। এবং আমি তোমাদেরকে নিয়ে সামনে যতদূর সম্ভব একটু আগাতে চাই। তোমরা একটু বলো যে ইজ এভরিথিং ক্লিয়ার এনাফ? ইউ ক্যান সি? ইয়েস, ইউ ক্যান সি। ওকে, ডান। তোমরা একটু আমার সাথে জয়েন করো, তারপর আমি বলছি কি কি জিনিস রাখবে। এই যে বিজ্ঞান বইটা, এখানে মূল প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার কিছু অংশ এমসিকিউ হবে। এমসিকিউ হবে কিছু অংশ হবে এক কথায় প্রকাশ, বুঝো? হ্যাঁ, এক কথায় প্রকাশ। এটা একটা বড় সড়ো একটা বিষয়, কারণ বিজ্ঞান পরীক্ষাটা কিভাবে অ্যাসেসমেন্ট হবে এটা নিয়ে ক্লাস 9-এর শিক্ষার্থীদের ভিতরে একটা যথেষ্ট টেনশন ছিল আপাতত আমার মনে হয়। কিন্তু এখন তোমরা একদম লাস্ট মোমেন্টে আসছো, নভেম্বরের একদম লাস্ট পিরিয়ডে তোমরা দাঁড়াইছো। তো আশা করি তোমরা যতটুকুই সিরিয়াস ছিলা এই সিরিয়াসনেসের মাত্রাটাকে আরেকটু বাড়াবা এবং যে ইনফরমেশনগুলো তোমরা জানো সেটার উপরে বেস করে তোমরা এই জিনিসগুলোকে বুঝতে পারবা আশা করি। নাম্বার 3, আমার প্রিয় জাগরণবাসী, আমার দেরিতে ক্লাস শুরু হয়েছে কিন্তু প্রান্তে যুক্ত হয়েছিস। আর কালকে নাইমের সায়েন্স পরীক্ষা। থ্যাংক ইউ। তোমাদের যাদের সায়েন্স পরীক্ষা তোমরা জিনিসটাকে একটু মাথায় রাখো, আমি কিভাবে জিনিসটাকে বলি তোমাদের। সো তোমরা যারা অনেকের সায়েন্স এক্সাম শেষ, তো যাদের শেষ এখন এক এক স্কুলে তো এক একভাবে ধরো এটা ম্যানেজড হয়। তো আমি যতটুকু স্কুলকে কাভার করতে পারবো বা যাদের বিজ্ঞান পরীক্ষা হয় নাই তাদের উদ্দেশ্য করে বলছি। তার সাথে এক কথায় প্রকাশ থাকবে এবং দৃশ্যপট প্রশ্ন থাকবে। আরেকটা হচ্ছে দৃশ্যপটবিহীন। হ্যাঁ, এই হচ্ছে সিচুয়েশন। তো এই টপিকগুলো বুঝে অ্যান্সার করতে হবে। এখন তোমার যেই সকল অধ্যায় তোমার সিলেবাসের মধ্যে আছে, এই সকল অধ্যায়ের ক্লিয়ার বেসিক যদি তুমি জানো,
তোমার পক্ষে এটা বোঝা সম্ভব। এখন আমি একটু আসি, তোমরা একটু তাকাও। এই বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, এই জিনিসটা তোমাদেরকে আমি দিয়ে দিব, যাদের নাই তোমরা পাবা। আর যারা অলরেডি এটা পড়ছো তোমরা জানো কি কি অধ্যায় এখানে আছে। দেখো অধ্যায় নাম্বার আমি একটু দাগায় রাখতেছি, এবং এই দাগানো পিডিএফটা তোমরা পাবা। সবচেয়ে দামি জিনিস অধ্যায় নাম্বার 1, বল, চাপ ও শক্তি, ক্লাসিক্যাল ফিজিক্স বলতে যেটা বোঝায় এটা হচ্ছে সেটা। একটু লেখা রাখি পাশে। আমি আজকে ক্লাসটা একটু লম্বা ক্লাস নেওয়ার চেষ্টা করব। লম্বা বলতে তোমাদের হিসাবে ক্লাস 9-এ 90 মিনিট আসলে অনেক লম্বা তোমাদের হিসাবে, বাট বড় ক্লাসগুলা যখন ইন্টারমিডিয়েট বা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনের শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাস 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হইতে পারে। কিন্তু তোমরা এই ছোট বয়সে তোমাদের 90 মিনিট ক্লাস, এইটাই অনেক অনেক বেশি হয়ে যাওয়ার কথা। দেখো ক্লাসিক্যাল ফিজিক্স এটা হচ্ছে সেই জিনিস। আচ্ছা গেল। তারপর তুমি দেখো এই 4টা অধ্যায়, 4, 5, 6, 7 কমপ্লিট কেমিস্ট্রি। আচ্ছা কেমিস্ট্রির কোন কোন অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসবে এটা এখানে উল্লেখ করা আছে। তো অতটুকু অংশ থেকে পরীক্ষায় আসার কথা। অধ্যায় 8, 9 কমপ্লিট বায়োলজি এবং জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা আমি জাগরণ ব্যাচে তোমাদেরকে যখন পড়াইছি আশা করি ক্লিয়ার করে বোঝাইতে পারছি। আর জৈব অণু অধ্যায়টা দিয়ে আমি স্টার্ট করছিলাম, মনে আছে? অধ্যায় নাম্বার 9। তারপর অধ্যায় 14 আর অধ্যায় 2, এই যে পরিবেশ আর ভূমিরূপ, এটা লিটল বিট জেনারেল সায়েন্সের পার্ট। তাপ ও তাপমাত্রাকে কমপ্লিট ফিজিক্সে দেওয়া যাবে, এটা এইটার পার্ট। তো তোমাদের বিজ্ঞান বইয়ে এই হচ্ছে সামারি। তো এই সামারির মধ্যে তুমি দেখো ধারাবাহিক মূল্যায়নে তুমি 30% আর সামষ্টিক মূল্যায়নে তুমি 70% মার্ক পেয়ে উত্তীর্ণ হবা। এইটাও কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। ইম্পর্ট্যান্ট বিষয় হলো তুমি বিজ্ঞানটাকে কতটুকু ফিল করতে পারছো। আজকে তোমরা রাত জেগে যারা ক্লাসটা করবা তোমাদের এই সময়টা কাজে লাগুক, এটা আমি চাই। হ্যাঁ ঠিক আছে। সো জিনতত্ত্ব বাদ দিয়েছে। সো তোমরা যারা অনেকের এক্সাম হয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ ফাইন একটা ফিলিংসে আসো বলে ফিল করতেছি। তোমরা যারা পরীক্ষা দাও নাই, যারা সামনে পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্য করে বলছি আমি। হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি। একটু দেখো মিশ্রণের অঙ্কে চিত্র আঁকলে বেটার। ফিজিক্সে তুমি যত ফিগার আঁকাবা তোমার জন্য এটাকে ফিল করা তত বেটার হবে। তুমি ফিজিক্সে যত ফিগার আঁকাবা এটাকে ফিল করা তত বেটার হবে। এই জন্য আমি বলবো যে প্লিজ তোমরা ছবি আঁকানোতে গুরুত্ব দিও। যখনই ফিজিক্সে কোনো প্রশ্ন হয় এটাকে তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। যত বেশি ভিজুয়ালাইজ করবা তত বেটার। ওকে মাহমুদুল, আমি হচ্ছে খুব কম সময়ে ওই দিয়েছি, তো মানে খুব কম সময়ে আমি একটা নোটিশ দিয়েছি, এই জন্য এই অবস্থা হয়েছে। ঠিক আছে শুরু করি, বিসমিল্লাহ। এখন এইখানে যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর দেখো লিখিত পরীক্ষায় তোমার সময় 3 ঘন্টা কিভাবে অতিবাহিত হবে। তোমার 4 আইটেমে পরীক্ষা হবে, যেটা আমি একটু আগে লিখছি। এমসিকিউ যেটাকে তোমরা বোঝো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে টোটাল 25 মার্কের প্রশ্ন হবে। এখানে তুমি খেয়াল করো বহু নির্বাচনী প্রশ্ন যেখানে ক খ গ ঘ থাকবে এরকম থাকবে 15টা, আর এক কথায় উত্তর এরকম থাকবে 10। তাহলে তুমি এই 25 মার্ক পাবা যারা তোমরা পরীক্ষা দাও নাই। আর যারা তোমরা পরীক্ষা দিছো অলরেডি এটা বুঝে গেছো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত ছোট কথায় 2 লাইন 3 লাইনে ব্যাখ্যা, এরকম তুমি পাবা 10টা প্রশ্নে। এরপর রচনামূলক হচ্ছে আ লিটল বিট লঙ্গার এক্সাম্পল। দৃশ্যপট থাকবে না একটাতে, দৃশ্যপট থাকবে। তো দৃশ্যপট যখন থাকবে তখন ওই এখানে 8 হবে অ্যাকচুয়ালি, তাই না? 40, 20, 60, 65, 60, 85, 15, এখানে 8 হবে, তাই না? মোট প্রশ্নের সংখ্যা 8 হওয়ার কথা, তাহলে 40 হবে। আর এখানে 5টা হবে 15 মার্ক। এই যে 15, 40,
মিলে মোট 3 ঘন্টার 100 মার্কের একটা লিখিত পরীক্ষা তুমি দিতে যাচ্ছ। তো এই জিনিসগুলো তুমি বোঝো এবং এটা খুব ডিফিকাল্ট কিছু না। একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাই, নমুনা প্রশ্নের ধরনটা দেখো। এই যে এটা একটা নমুনা প্রশ্ন, এই জাতীয় একটা প্রশ্ন চেহারা সুরত তোমরা দেখবা। কি দেখবা? 100 মার্কের একটা পরীক্ষা হবে এবং সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা একটা লিখিত পরীক্ষা এবং এটা তোমাদের জন্য পারফর্ম করা কোনো ব্যাপারই না। আচ্ছা, বুঝলাম। তোমার এমসিকিউতে 25 মার্কের এমসিকিউ থাকবে এবং শুরুতেই হচ্ছে এরকম, কোন গ্যাসের ব্যাপনের হার বেশি? এটা তোমরা বোঝো, ব্যাপনের হার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। আপাতত এটা মনে রাখো, যেই গ্যাসের আণবিক ভর বেশি ওই গ্যাসের ব্যাপন হার কম। আর দিয়ে বোঝাচ্ছি রেট অফ ডিফিউশন, ঠিক আছে? আর দিয়ে বোঝাচ্ছি রেট অফ ডিফিউশন। একটু আমি তোমাদের সবগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি একটু একটু করে আগে ধারাবাহিকভাবে যাই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আমি ডিসকাস করব। আমি ধারাবাহিকভাবে যাই, ঠিক আছে? আর যাদের ম্যাথ এক্সাম আছে, আশা করি তোমরা সবই পড়েছো। তোমরা যারা আমাদের জাগরণ ব্যাচের, তোমাদের কোনো কিছুই হয়তো বাদ নাই, আশা করছি বাদ নাই, যদি তোমরা আমাদের সবগুলা ক্লাস করে থাকো। তাহলে এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার আণবিক ভর 17, HCl এইটার আণবিক ভর 36.5, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 আর মিথেনের হচ্ছে 16। তাহলে এই হিসাবে সবচেয়ে কম আণবিক ভর কার? এটা হচ্ছে মিথেন। প্রশ্নগুলো এই রকম যেমন ধরো, আমি এগুলো সব করতে যাচ্ছি না, একটা একটা করে এমনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো একটা প্রশ্ন, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের? তাহলে এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এখানে টোটাল ইলেকট্রন কত? এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর 12 হচ্ছে 20। তাহলে এখানে অবশ্যই এই 20 নাম্বার মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। তোমরা এটা কেমিস্ট্রিতে মুখস্থ করেছো, তোমরা এটা জানো। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তার মানে এটার রাইট অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। যদি এটা পটাশিয়াম হইতো তাহলে এটা 19 হইতো, আয়রন হইলে 26 হইতো, আর জিঙ্ক হইলে 30 হইতো। তোমরা ক্লাস 9-এর স্টুডেন্টরা এই বছর যতটুকুই তোমাদের লেখাপড়া হয়েছে, যতটুকুই হয়েছে, মূল্যায়নটা যেহেতু হবে, যেহেতু একটা পরীক্ষা হবে বা হচ্ছে, তোমরা যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারো, তুমি যেন সব জানো। কারণ তোমার সামনে ক্লাস 10 আছে এবং ক্লাস 10-এ তোমাকে সবই পড়তে হবে। এখানে কোনো পড়াই অকেজো হবে না, কোনো পড়াই অদরকারি ছিল না, সবই দরকারি পড়াই ছিল। হ্যাঁ, নিব। আগে আমি দেখাই, আগে তোমাদেরকে একটু বিজ্ঞানটা দেখাই। তো এই রকমের প্রশ্ন, এই যে যেমন ধরো, আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আছে, আমি আজকে যেটা করাতে চাই তোমাদেরকে, এই যে এখান দিয়ে আমি প্রশ্ন স্টার্ট করব আর কি, যে কিরকম প্রশ্ন আসতে পারে। এটা আমাদের সিলেকশন করা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসবে, এই ধরনের প্রশ্নই ঘুরে ফিরে আসবে। যেমন ধরো, এই যে পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়? তোমাদের মনে থাকার কথা, আমি যখন তোমাদের পড়াইছি অ্যামিনো গ্রুপ একটু অনুভব করো তো কি পড়াইছিলাম। আমি পড়াইছিলাম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে COOH, এটার সাথে কার্বন, এটার সাথে অ্যালকাইল, হাইড্রোজেন আর অ্যামিনো গ্রুপ। এইটার সাথে এটা অ্যামাইনো অ্যাসিড। তোমাদের কাছে জটিল লাগলে এই মুহূর্তে আমার আসলে ডিটেল ব্যাখ্যার কিছু নাই, এগুলো আমি আমাদের হচ্ছে জাগরণ ব্যাচে পড়াইছি। এটা অ্যামাইনো অ্যাসিড। তবে ক্লাস 9-এর ব্যাচ হিসাবে তোমাদের কাছে এই পড়াটা কিছুটা কঠিন লাগতে পারে। এখনও আমি বলছি, একেবারে স্টুডেন্টরা না পড়লে কিছুটা কঠিন লাগবে। ঠিক এটার সাথে হচ্ছে এই আর NH2-কে আমি একটু চেঞ্জ করে দেই। এই হইল NH2, C, এটা হচ্ছে H, এটা হচ্ছে আর এইটা হইল COOH। তাহলে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড আর এটাও অ্যামাইনো অ্যাসিড।
তো অ্যামাইনো অ্যাসিডে এই NH2টাকে আমরা এইভাবে লিখেছিলাম, মনে করে দেখো তোমাদের মনে আছে কিনা। এইভাবে লিখছিলাম, তারপর আমি বলছিলাম যে এই OH এর সাথে এই Hটা যুক্ত হয়, তাই না? তখন এই কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড হয়। তাহলে এইখানে যে প্রশ্নটা করছে, পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে, কার্বক্সিল গ্রুপ কোনটা? এইটা কার যুক্ত হচ্ছে? অ্যামিনো গ্রুপ। তাইলে এখানে অবশ্যই এই যে এই অ্যামাইনো গ্রুপ এটা যুক্ত হবে, এটা যুক্ত হবে। আবার কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না, এই কনসেপ্ট আসার সাথে সাথে তুমি বুঝবা এখানে ঊর্ধ্বপাতন বলে যে বিষয়টা আছে সেটা আসছে। তাহলে ঊর্ধ্বপাতন হচ্ছে, ঊর্ধ্বপাতিত বস্তু কোনটা? খাবার লবণ? কখনোই না, খাবার লবণ না। খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। এই PDF আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এটা পাবা। কিন্তু তোমরা এখন আপাতত দেখো আমি কি বলি, একটু ফিল করো, একটু অনুভব করো। ক্যালসিয়াম ক্লোরাইড জীবনেও না। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? এইটা, এটা আয়নিক যৌগ। নিশাদল অবশ্যই, নিশাদলের সংকেত কি? NH4Cl। কেন? এটা একটা উদ্দায়ী পদার্থ, তাই এটার উত্তর এটাই হবে। কিন্তু ফিটকিরি এটা হবে না। কেন? কারণ ফিটকিরি, আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, ফিটকিরির সংকেত হচ্ছে এইটা, ফিটকিরির সংকেত এইটা। তাহলে এখানে রাইট অ্যান্সার ফিটকিরিও না, রাইট অ্যান্সার হচ্ছে উদ্দায়ী পদার্থ। তাহলে এটা হচ্ছে উদ্দায়ী পদার্থ। তো এই যে এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নের মধ্যে সব কিছু, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সব কিছু একসাথে আসবে। এই যে যেমন ধরো, এই যে কোন মৌলিক বল সবচেয়ে দুর্বল? এটা তোমরা জানো, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, তোমরা এটা পড়েছ ফিজিক্সে। কেন? মহাকর্ষ বলটা কি? F = G m1 m2 / d²। মনে পড়ছে? এই যে এই G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এই Fটা হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। ঠিক আছে? এখন তোমরা যারা অনেক কিছু ধরো একসাথে পড়ো নাই, বা তোমরা মনে করছো যে স্যার সারা বছর তো পড়ি নাই, কিন্তু তোমার আসলে আর হতাশা একটা স্বাভাবিক জিনিস, বুঝছো না? এটা তুমি চাইলে আনতেই পারো। আর একটা মানুষের জীবনে সাকসেস হওয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে যে সে কখনো হতাশ না হওয়ার চেষ্টা করে। ধরো তুমি পড়ো নাই, তো তোমার এখন যতটুকু সময় আছে ওই সময়টুকু তুমি একটু চেষ্টা করো, তাইলেই তো হবে। এই যে দেখো, নিচের কোন গতিশক্তি, নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়? তাহলে ফিজিক্সের একটা স্বাভাবিক ম্যাথ যে এই যে m, এটা 50 কেজি আর 5 মিটার/সেকেন্ড v। তো যখন তোমাকে প্রশ্ন করছে গতিশক্তি, তোমার মনে একদম সেট হয়ে গেছে যে গতিশক্তির সূত্র হচ্ছে E = ½ mv²। তো তোমার পুরো বিজ্ঞান বইয়ে অ্যাট এ টাইম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পার্টগুলো আছে। সুতরাং প্রশ্ন এরকম মিক্সড মেথডে হবে। সত্যিকার অর্থে স্টুডেন্ট যদি না পড়ে থাকে তাহলে তার জন্য জটিল, এটা সত্য। ½ mv², তাহলে ½ × 50 কেজি, v হচ্ছে 5²। তাহলে এবার দেখো, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, তাহলে 2 দিয়ে 50-কে কাটলে 25, তাহলে এটা কি হবে? 25-এর বর্গ হবে। তাহলে 25-এর বর্গ হচ্ছে 5 × 5 = 25, আর 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, 3 × 2 = 6, গুণ করলে হবে 625। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 625 জুল। তো এটা একটা সুন্দর একটা হালকা ট্রিক্স। সেই ট্রিক্সটা হচ্ছে 5 আছে পিছনে, এরকম কোন সংখ্যার বর্গ করা খুব সহজ। কিভাবে? মনে করো তুমি বললা 35, 5 আছে পেছনে, দেখো অনেক সহজ, একটা ছোট্ট একটা মজা, সেটা হচ্ছে 35²। তো 35-এর লাস্টে 5 আছে, তাহলে 5² মানে 25, কোনো সন্দেহ নেই। 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 3 আর 4 গুণ করলে হয় 12,
তাহলে 35 স্কোয়ার মানে 1225। আবার ধরো 95 স্কোয়ার একটা সংখ্যা, এমনি একটা ছোট্ট একটা জিনিস বলতেছি। তো 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে আমি লিখলাম 25। এখন 9-এর পরের সংখ্যা 10, তাহলে এটা হচ্ছে 9 10 90, 9025। খুব সহজ। তাহলে ঠিক একইভাবে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, যে কোনো সংখ্যা। এই যে যেমন ধরো 75 স্কোয়ার, তুমি 3 সংখ্যা 4 সংখ্যাও ধরতে পারো, সেক্ষেত্রে আবার একটু ক্যালকুলেটর লাগবে। তো 5-এর বর্গ 25, 7-এর পরের সংখ্যাটা হচ্ছে 8, তাহলে 7 8 56, 5625, 1225, 9025, এগুলো হচ্ছে 25-এর বর্গ। সরি, মানে 5 আছে সংখ্যা, এরকম কোনো সংখ্যার বর্গ। সো ইজি, ইজি, পারলে সব ইজি, পারলে সব ইজি। এখন এইগুলা ধরো মানে প্রশ্ন এই ধরনের হবে, এই ধরনের। যেমন একটা তুমি একটা, আমি এই তো আসলে এইটা করাইতে চাই নাই, এই জিনিসটা আসে নাই, মানে আমার টার্গেট আজকে এটা না, তারপর আমি এটা একটু দেখাচ্ছি যে এটা একটা নমুনা প্রশ্ন দিয়েছে। এই যে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তুমি দেখো প্রশ্ন কি, জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ইয়েট জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, হ্যাঁ এটা সত্য। ভাইরাসের বংশগতির বস্তু বহন করে, অবশ্যই। কেন? কারণ ভাইরাস হচ্ছে এমন একটা আণুবীক্ষণিক সত্তা যার বডিতে ডিএনএও আছে, যার বডিতে আরএনএও আছে, দুইটাই আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার তিনোটাই হবে। আশা করছি তোমরা বুঝতেছো। তা এই এতটুকু স্পিড এই মুহূর্তে দেওয়ার সময় আসছে, এতটুকু স্পিড এই মুহূর্তে দেওয়ার সময় আসছে। ওকে সুপর্ণা, আমি ভালো আছি। সুপর্ণা ভালো আছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারহা, ক্লাসগুলোর পিডিএফ কেন পাচ্ছিস না? সব পিডিএফ দেওয়া আছে, তুই আমাকে একটু বল, একটু ডিসকাশনে লেখ, রাসেল স্যারকে লেখ যে কি কি পাস নাই। আমরা কোনো কিছু বাদ দেইনি, সব জাগরণ ব্যাচটা আমাদের অনেক স্বপ্নের একটা ব্যাচ, পুরাটাই আমরা ব্যাখ্যা করছি এবং পুরা জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো 100% হয়তো কাভার আপ করা হয়ে ওঠে নাই, কিন্তু ইনশাল্লাহ ওই আমরা ট্রাই করছি। এই যে দেখ, এই যে, এই যে দেখো, এই যে এই রকমের যখন প্রশ্ন আসবে, মাথাটা কেমন চিন্তা করতে হয় চিন্তা করো। আচ্ছা, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায়? এটা কোথায় পড়ছিলে তোমরা, মনে আছে? হ্যাঁ, আমরা এটা কি করতে পারি? আয়োডিন তো হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। এই যে আয়োডিন, উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ। এবার তুমি চিন্তা করো, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, এটার গলনাঙ্ক হচ্ছে নিয়ারলি 801 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এখানে খাবার লবণের মধ্যে যে আয়োডিন আছে, এটা বোঝার আর একটা বুদ্ধি হচ্ছে যে খাবার লবণটাকে ভাতের সাথে মিশায়ে লেবু চিপলে এটা যদি বেগুনি কালার হয় তাহলে বোঝা যাবে এখানে আয়োডিন আছে। কিন্তু এটা আলাদা করতে গেলে তাপ দিতে হবে, কিন্তু সেটা তরল হবে না, এটা সরাসরি কঠিনে রূপান্তরিত হবে, কারণ এটা উদ্বায়ী পদার্থ। বংশগতির মৌলিক একক কি? বংশগতির মৌলিক একক, উত্তর হচ্ছে জিন। হ্যাঁ, মৌলিক একক, একক বলতে আমরা জিনকে বোঝাবো, কারণ ডিএনএ হচ্ছে একটা লম্বা একটা মলিকিউল, কিন্তু আমরা এখানে কি বোঝাবো? আমরা বোঝাবো হচ্ছে জিন। এবং মেন্ডেলের ভাষায় এইটার নাম হচ্ছে ফ্যাক্টর। এই যে দেখো, যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক অবশ্যই আরএনএ, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, কারণ ভাইরাসে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা। কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময়, কি একটা মর্মান্তিক প্রশ্ন। কাঁথা ঝুলতেছে, পিটানি দিলাম এবং পিটানি দেওয়ার পর কাঁথা সরে গেছে, কিন্তু কাঁথার মধ্যে যে ধুলাগুলা ছিল সেগুলা রয়ে গেছে। এই মর্মান্তিক প্রশ্নের উত্তর হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কোন সূত্র কাজে লাগে? প্রথম সূত্র। তো কেন প্রথম সূত্র কাজে লাগবে? প্রথম সূত্র হচ্ছে
বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে। তো ওই যে ধুলা এবং হচ্ছে কাঁথা স্থির ছিল, তো আমি কাঁথাকে সরতে বাধ্য করছি, কিন্তু ধুলা তো ধুলার জায়গায় ছিল, এই জন্য সে স্থিতি জড়তার কারণে ওই ধুলা ঝাড়া হয়েছে। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে স্থিতি জড়তা। আর আরেকটা মজার ব্যাপার শোনো, তোমাদের ক্লাস 9-এ তোমরা তোমাদের নিউ কারিকুলাম নিয়ে কতটা চিন্তায় ছিলে আমি জানি না, বাট আমরা ফাহাদ টিউটোরিয়াল টিম জাগরণ ব্যাচে তোমাদেরকে আমরা যাদেরকে পেয়েছি, তোমরা এত বেশি লেখাপড়া করছো এবং তোমাদের স্মার্টনেস, তোমাদের মানে পার্টিসিপেশন অসাধারণ ছিল। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল। তোমরা যারা আমাদের জাগরণ ব্যাচের শিক্ষার্থী, তোমরা অনেক বেশি জানো এবং এইটাকে আমরা ক্লাস 10-এ গিয়ে আমরা অনেক বেশি এমপ্লিফাই করবো ইনশাল্লাহ। আমরা অনেক বেশি এমপ্লিফাই করব। থ্যাংক ইউ। আচ্ছা মাইশা, ফিজিক্সের ইম্পর্টেন্ট ম্যাথগুলো কি? ইম্পর্টেন্ট ম্যাথ আসলে ফিজিক্সে শেষ করা যাবে না। তবুও আমি একটু চেষ্টা করতেছি যে আমি যদি কাল পরশুর মধ্যে সময় পাই তাহলে একটু সামারাইজ করে দিব। যদিও আমি এর আগের ক্লাসে, ফাইনাল রিভিশন ক্লাসে কিন্তু সামারাইজ করছি। সালফেট যৌগমূলকের যোজনী, এটা তো একদম মুখস্থ। সালফেট SO4 2-, তাইলে এইটার যোজনী 2। এই যে এইরকম প্রশ্ন আমি আসলে সব করে দিতে চাচ্ছি না, কারণ আমি আসলে যেটা চাইতেছি সেটা ওই পড়াটাতে এখন যাইতেই পারি নাই। যেমন কোন দিক থেকে আমি আসলে যেটাতে যাব, আমি আসলে এই স্লাইডে যাব। আমি আজকে যেটা পড়ানোর কথা এটা হচ্ছে সেটা। তো মোটামুটিভাবে সব প্রশ্ন দেখবা একই কাতারে কাছাকাছি লেভেলে গেছে। প্রধান শক্তি স্তর N এর মান 3 হলে উপশক্তি স্তর L এর সর্বোচ্চ মান কত? তোমরা L এর মান অলওয়েজ মাথায় রাখবা N থেকে N-1 অবধি, এটা হচ্ছে মান। তাহলে N এর মান যদি 3 হয় তাহলে এটার মান হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে 0 থেকে N-1 পর্যন্ত 0। তাহলে এটা কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। তাহলে এটা অবশ্যই 2। তাহলে সর্বোচ্চ মান 2, এটার সর্বোচ্চ মান 2। আবার দেখো লোহার একটি আকরিকের নাম, এটা কোথায় পড়ছো তোমরা? কেমিস্ট্রিতে পড়ছো, মনে আছে? লোহার একটা আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট, সিডারাইট, পাইরাইটস, হেমাটাইট, যে কোনো একটা তুমি বলতে পারো। লোহার আকরিক, আয়রনের আকরিক। তাহলে আকরিকের নাম যখন জিজ্ঞেস করবে তুমি বলতে পারো হেমাটাইট। এইটাও যদি মনে না থাকে তাইলে ম্যাগনেটাইট, এইটাও যদি মনে না থাকে তাহলে বলতে পারো লিমোনাইট। ইজি না? ইজি। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F=ma। তো এই যে ধরনের প্রশ্ন না, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স মিশানো প্রশ্ন, এই রকম প্রশ্ন থাকবে এবং তোমরা যারা পড়েছো তাদের কাছে জিনিসটা সহজ হবে, কঠিন কিছু না। তোমরা একেবারে দুশ্চিন্তা করো না। এই যে এখানে একটু প্রশ্ন, এই যে এখানে একটু বড় বড় করে লিখতে হবে। এখন মানে একটু 2-3 লাইন এখানে এসে তোমার আরেকটু তুমি কতটুকু জানো এটা বোঝা যাবে। এখানে আইসা। তো কোন দিক থেকে আমি করব? কোন দিক থেকে? এই যে যেমন ধরো একটা এক্সাম্পল দেই। একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় এই কারণ তুমি নিজের মতো উত্তর দিবা, ফিল করে উত্তর দিবা যে একটা বেলুন, এই বেলুনের এই মুখ যদি খোলা থাকে তাহলে এখানে যে প্রচণ্ড চাপে গ্যাসগুলো ছিল বা বায়ুগুলো আবদ্ধ ছিল, সেই আবদ্ধ বায়ু বাইরে বের হওয়ার জন্য বিপরীত দিকে যে পরিমাণ চাপ প্রয়োগ করে, ঠিক বিপরীত দিকে একই পরিমাণ চাপ সৃষ্টি হয়। এই কারণে বেলুন সামনের দিকে আগায় যায়। নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? নিয়ন, এটার পারমাণবিক সংখ্যা কত? হিলিয়াম, নিয়ন। তাহলে নিয়নের হচ্ছে 10। অ্যান্সার কেমনে লিখবা?
নিয়নের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। তো যদি এর দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে তাহলে স্থিতিশীল হওয়ার জন্য তার কোনো ইলেকট্রন গ্রহণ বা ছাড়ন দরকার হয় না, তাই ও নিষ্ক্রিয়, কারোর সাথে যুক্ত হয় না। একটি মানে ক্ষারীয় এবং একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লেখো। একটা হচ্ছে বাইকার্বনেট আর একটা ফসফেট। বাইকার্বনেট ক্ষারীয় মূলক HCO3-, HCO3- অথবা হাইড্রক্সিল ক্ষারীয় মূলক, আর অম্লীয় মূলক হচ্ছে Cl-, বা তুমি এটা বলতে পারো যে সালফেট SO4-2-। 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো? চাপ, চাপের সংজ্ঞা কি? চাপ P = F/A, তার মানে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 10 প্যাসকেল চাপ বলতে বোঝায় প্রতি বর্গ মিটার জায়গায় 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগ হচ্ছে। ওকে, এখন বলো এই জাতীয় প্রশ্নের উত্তর তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো? রিফা, থ্যাংক ইউ। এখন বলো, অন্বেষা আসছিস, কি ডিফিকাল্টিজ লাগতেছে? কোনো ধরনের প্রবলেম ফিল হচ্ছে? ইজি না? যে পারে তার জন্য ইজি, আর যে পারে না তার জন্য একটু কঠিন লাগবে। যাদের তোমাদের সায়েন্স এক্সাম হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা কেমন পরীক্ষা দিয়েছ তা একটু আমাকে জানাবা। 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, 10 নম্বর কোয়েশ্চেনটা তো ইজি। 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে চাপ না, তো চাপের সংজ্ঞা বলেছি আমি, তো ওই 10 নিউটন পার মিটার স্কোয়ার মানেই 10 প্যাসকেল। প্রান্তি, মুশফিক, চট্টগ্রাম কখন আসবে আমি জানি না। রিফা, থ্যাংক ইউ। নাইম, পারফেক্ট, কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত, থ্যাংক ইউ। সো এই জাতীয় প্রশ্নগুলো যদি আসে তাহলে আমার মনে হয় না যে তোমাদেরকে প্রবলেম করতে পারে, বাট এই যে এইখানে আইসা একটু জটিলতার সৃষ্টি হবে, এইখানে একটু জটিলতার সৃষ্টি হবে। কারণ এইখানে যখন প্রশ্ন দিবে তখন আচ্ছা, এই যে উত্তরও দিয়ে রাখছে, সরি আমি এটা বুঝতেই পারিনি যে এখানে উত্তর দেওয়া আছে। এই যে উত্তর দেওয়া আছে, আমি এখন মাত্র দেখলাম এই যে এই জিনিসটা, কারণ এটা আমি লাইভ শুরু করার 1-2 মিনিট আগে এই ফাইলটা পাইছি। তো এরকম একটা প্রশ্নের অনুমান করছি আমরা। এই যে দেখো, এটার উত্তর কি হবে? উত্তর কই যেন? এই যে একটা প্রশ্ন, এই যে কি একটা অদ্ভুত প্রশ্ন, মাথা নষ্ট। 200 কেজি ভরের একটি মোটর সাইকেল 120 কিলোমিটার/আওয়ার, এই মানটা অনেক বেশি, এত জোরে মোটরসাইকেল চালানো উচিত না। এবং 500 কেজি ভরের একটা ট্রাক 48 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ছিল। দুইটাই গতিশীল ছিল, কোন দিকে এটা বলে নাই। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময়ে থামতে সক্ষম হন, অপরদিকে ট্রাক চালকের থামতে 40 সেকেন্ড সময় লাগে। তো দুইজনই থেমে গেছে। মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল, স্বাভাবিক ব্যাপার, ট্রাকের ভর বেশি। তো ট্রাকের ভর আর বেগ গুণ করলে যে মান হয়, মোটরসাইকেলের ভর আর বেগ গুণ করলে তার চেয়ে কম মান হবে, তাই ভরবেগ কম। এখন দেখো কি বলছে, শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা। সে যে হিসাব করছে, এই হিসাবটা আমি করব। এই যে 120 কিলোমিটার/আওয়ার, 1 মিনিট একটু বলে দিচ্ছি, এই 120 কিলোমিটার/আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে মিটার/সেকেন্ড হয়। এটাকে 200 দিয়ে গুণ করলে যেই মানটা হবে কেজি মিটার/সেকেন্ড, এইটা হচ্ছে মোটর সাইকেল আরোহীর ভরবেগ। আর ট্রাকের ভরবেগ কি হবে? ট্রাকের ভরবেগ হবে 500 কেজিকে 48 / 3.6 দিলে যত হবে
তত কেজি মিটার পার সেকেন্ড। ওয়াল্লাহ কোথায় গেল? ইয়াল্লাহ হাবিবি, হ্যাঁ ইয়াল্লাহ হাবিবি, ও আচ্ছা এই যে এটা। তো এইটা করলে যত হবে, ওইটা করলে তার চেয়ে বেশি হবে। তো তখন তুমি বলবা যে তখন আমি আসলে করতেছি না, মানে আজকে আমার এইটা করারই টার্গেট ছিল না, কিন্তু হয়ে যাচ্ছে আর কি, এত কেজি মিটার পার সেকেন্ড, এত কেজি মিটার পার সেকেন্ড। আমার কথা হচ্ছে তুমি পারো, আমি মানলাম। পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা, দ্যাট ম্যাটার্স দিন শেষে, বিকজ তোমার বাবা মা হয়তো এটা তোমার কাছে চাইবে। আর আমার কাছে ম্যাটার করে যে তুমি আসলে বিজ্ঞানটাকে উপভোগ করলা কিনা, তুমি জিনিসটাকে পেরে আনন্দিত হইলা কিনা, দ্যাট ম্যাটার করে আমার কাছে। সো এই হইল মোটামুটি টাইপের। তো আমি একটু তোমাদেরকে বলি, আচ্ছা আমি একটু তোমাদেরকে বলি, একটু তাকাও। প্রকৃতিতে সকল মৌলিক বলের মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী? সবচেয়ে বেশি শক্তিশালী, এই লাইনটা ইম্পর্টেন্ট। ধরো এটা একটা প্রশ্ন আসতেই পারে, তুমি দেখো মৌলিক বল নিয়ে প্রশ্ন আসতেছে না, কোনটা দুর্বল কোনটা শক্তিশালী, ওই যে ওইটা সবচেয়ে শক্তিশালী কোনটা, যে সবল নিউক্লিয় বল, তাই না? সবল নিউক্লিয় বল শক্তিশালী না? ভয়ের কোনো কারণ নেই। আর তোমরা এটা মাথায় রাখো, ক্লাস 10 ব্যাচ তোমরা যারা আসতেছো, তোমাদের জন্য আমাদের অনেক সুন্দর প্রোগ্রাম রেডি হচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ব্যাচ, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ব্যাচ এবং বাংলা ইংলিশ বিজিএস আইসিটি ব্যাচ, বেবি কোর্স। সো এই জিনিসগুলো সহজ, এই জিনিসগুলো সহজ। তো বিজ্ঞান পরীক্ষায় যখন তোমার কাছে এই ধরনের একটা হিসাব থাকবে যে তুমি কেমন মান পাবা, প্রশ্নটা কেমন হবে, এই যে নমুনা প্রশ্নপত্র কেমন হবে, এই প্রশ্ন তুমি ফিল করলেই বুঝে যাবা যে প্রথমে এমসিকিউ থাকবে, এরপরে এক কথায় উত্তর থাকবে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এরপর 3টা বড় প্রশ্ন থাকবে, এবং 3টা বড় প্রশ্নে দৃশ্যপট থাকবে, যেটাকে আমরা এতদিন উদ্দীপক বলতাম। একটা ঘটনা লেখা থাকবে, সেই ঘটনার প্রেক্ষাপটে অ্যান্সার করতে হবে। অ্যান্ড ইটস ইজি, কঠিন না, কঠিন না। এই যে দেখো, এত কেজি এবং এত কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে দূরত্ব এত, এই অঙ্ক করার জন্য সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, কারণ মহাকর্ষ বলের মান চাইছে। তাহলে এটা হচ্ছে F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ইজি। তাহলে জি এর মান হচ্ছে 6.673 10⁻⁻11। এরকম প্রশ্ন নাও আসতে পারে, আরেকটু কঠিন আসতে পারে। সেটা কি আসতে পারে? এখানে ডি চাইতে পারে, দূরত্ব চাইতে পারে, দূরত্ব চাইতে পারে। তখন তোমার প্রশ্নের উত্তরটা কি হবে? তখন তুমি ফিল করবা F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যদি ডি চায় তখন এই ডিটাকে এখানে আইনা জি m1 m2 ডিভাইডেড বাই এফ, এইটাকে রুট করতে হবে, তাহলে তুমি ডি এর মানটা পাবা। এটা লিটল বিট এক লাইন বেশি করতে হয়, এছাড়া আর কিছুই না। ওই m1 m2তে কি করতে হবে? 6.67 ইন্টু 10⁻11 না 10⁻6 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? 6.67 হোল স্কোয়ার। তাহলে এবার মজার জিনিস দেখো, এই 10⁻⁻11 দিয়ে 10⁶ আর 10⁴ কাটা, তারপরে এই 6.673 দিয়ে এই হোল স্কোয়ার কাটা, এটা নিয়ারলি 1 নিউটনের কাছাকাছি একটা হবে। আমি কিন্তু ক্যালকুলেশন করি নাই, এমনি একটা আন্দাজ করলাম। দেখো তুমি নিয়ারলি 1-এর কাছাকাছি একটা কিছু ডেটা আসবে। তো এই হচ্ছে প্রশ্নের ধরন। তো যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে, কোন নীতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়, আসলে এইটা ঠিক নাই, প্রশ্নটাও ঠিক নাই।
কোন নীতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়, এটার উত্তর একটা হবে না। এটা তোমরা ছোটবেলায়, এখন আসলে এই মুহূর্তে সম্ভব না বলা, আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে আউফবাউ নীতি, হ্যাঁ, এটা সামনে গিয়ে তোমরা পড়বা। আরেকটা হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডের নীতি, হুন্ডের নীতি। এখানে ইলেকট্রন বিন্যাসের করার যে নিয়মটা, এটা লিটল বিট আউফবাউ নীতিকে রিকমেন্ড করতেছে। কারণ এটা অরবিটালের মোট শক্তিকে, অরবিটালের মোট শক্তি, অরবিটালের মোট শক্তিকে ডিফাইন করতেছে। আর অরবিটালের মোট শক্তিটা কি? অরবিটালের মোট শক্তি হচ্ছে n+l, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর প্রধান কোয়ান্টাম সংখ্যার যোগফল। চিন্তার কোনো কারণ নেই, বিষয়গুলো অনেক সহজ, অনেক সহজ, চিন্তাই করো না। তাহলে এটা হচ্ছে n+l। তোমরা আমারে বলো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে? বলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। তোমরা প্রশ্ন থাকলে আমি উত্তর দিব, সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখো, বস্তুর ওজন W1 আর অপসারিত তরলের ওজন W2। ওজন কোন দিকে কাজ করে? ফিজিক্সের ভাষায় একেবারে সাদামাটা একটা সিস্টেম, সেটা হচ্ছে বস্তুর ওজন W, এটা নিচে কাজ করবে। আর অপসারিত তরলের ওজন মানে হচ্ছে প্লবতা, এটা উপরের দিকে কাজ করবে। এটাকে প্লবতা চিন্তা করতে হবে। তাহলে W1 W2 হলে বস্তু স্থির থাকবে কথা, লিটারেলি কেমন জানি স্থির মানে কি, এটা এমনি গতিশীল ছিল, এই কথাটা সঠিক না আপাত দৃষ্টিতে। এটা বেশি হলে বস্তু পানিতে ডুবে যাবে, এটা সত্য কথা। আর W2 যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, এই কথাটা রং। তাহলে অ্যাকর্ডিংলি এখানে 1 আর 2-কে রাইট বলতে হবে। বস্তু স্থির থাকবে এই কথাটা সত্য না, এটাকে বলতে হবে বস্তু হচ্ছে নিমজ্জিত অবস্থায় থাকবে, বস্তু হচ্ছে নিমজ্জিত থাকবে, নিমজ্জিত, নিমজ্জিত অবস্থায় থাকবে। তো আশা করি এটা খুব স্বাভাবিক বিষয়, তোমরা এটা জানো। পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ, ইজি কোয়েশ্চেন, ইজি। গ্রুপ কয়টা? 18টা। পর্যায় কয়টা? 7টা। পড়ে আসছো তোমরা। এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 14টা। মুখস্থ আছে তোমাদের, আমি ওগুলো ব্যাখ্যা পড়াইছিলাম যে এস পি ডি এফ, এই 4টা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, 6, 8, 14। ইজি, হ্যাঁ। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। ও আচ্ছা, কি দাঁড়ালো? সবগুলো ইলেকট্রন অরবিটালগুলোর ক্ষেত্রে সবগুলো সমান ইলেকট্রন ধারণ করবে? জীবনেও না। ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ এটা ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 2 × 12+1, হ্যাঁ এইটাও ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আপেক্ষিক পারমাণবিক ভর একক থাকে না? অবশ্যই কথা সত্য। মৌলের একটি পরমাণুর ভরকে কি দিয়ে ভাগ করতে পাওয়া যায়? ওইখানে কি যেন লেখছে, এখানে আমি শিওর না, এখানে কোনো একটা গ্যাঞ্জাম লাগছে। আচ্ছা, কি দিয়ে ভাগ করে পাওয়া যায়? মৌলের একটি পরমাণুর ভরকে 1 অ্যাটমিক মাস ইউনিট দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে পাওয়া যায়। আর যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না, তুমি বললা রাইট, তাহলে এর একক AMU, এটা ঠিক না, কারণ অ্যাকচুয়ালি কোনো একক নাই। AMUর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, এবং এটার মান কত জানো? এটার মান হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা আসলে কিসের থেকে আসছে? এটা আসছে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ থেকে এটা আসছে। খুব সহজ। তাহলে প্রথম দুইটাকে আমি নির্বাচিত করতে পারি। বলো এবার, ইজ দেয়ার এনি ইস্যু দ্যাট ইউ আর ফেসিং? ঠিক আছে।
আচ্ছা, ওকে, এটা পারা যাবে। আচ্ছা, ওইখানে একটু দেখি, মনে হয় ওই যে ডি 10 হবে, তাই না? ডি আমি 8টা লিখছি, ডি অ্যাকচুয়ালি এখানে 10 হবে। থ্যাংক ইউ। ডি এ 10 হবে। তারপর দেখো, প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ বিদ্যমান? কি একটা মজাদার একটা প্রশ্ন, তাই না? 7টা বিদ্যমান। আচ্ছা, না, প্রকৃতিতে হচ্ছে তিনটা আইসোটোপ বিদ্যমান। তাহলে স্যার কি কি স্যার? এটা হচ্ছে ওয়ান ওয়ান হাইড্রোজেন, এটার নাম প্রোটিয়াম। তারপর হচ্ছে 2 1 হাইড্রোজেন, এটার নাম ডিউটেরিয়াম। 3 1 হাইড্রোজেন, এটার নাম ট্রিটিয়াম। তাহলে এইটার নাম হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম, তারপরে হচ্ছে ডিউটেরিয়াম, তারপরে এইটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, আইসো শব্দটার মানে হচ্ছে একই, সেম। আর তুমি যখন লাস্টে এখানে পি ধরছো, এই পি মানে হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার। আর আইসো এইটার মানে হচ্ছে সেম, সেম প্রোটন নাম্বার। ডাইহাইব্রিড ক্রসের F2 প্রজন্মে কয়টা বংশধর সৃষ্টি হয়? মনে পড়ে? এখানে 16টা বংশধর সৃষ্টি হয়। এবং এটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তোমরা সব কিছু যদি না পড়ে থাকো, তাহলে এই ফাইনাল রিভিশনে তোমার জন্য একটু কঠিন হবে। কেন? বিকজ এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ধরো গোল আর হলুদ, এই এক্সাম্পলটা দেখো আছে। আরেকটা হচ্ছে কুঞ্চিত সবুজ উদ্ভিদের মধ্যে ক্রস করাইলে সবগুলা গোল হলুদি হয়। তারপর এখানে কয়টা হবে? 16টা বংশধর সৃষ্টি হবে, 16। এবং আমি তোমাদেরকে এগুলা করে করে দেখাইছিলাম, মনে পড়ে? জাগরণ ব্যাচের তোমরা বলো, যারা তোমরা ইউটিউবে দেখতেছো তাদের তো আসলে ডিফারেন্ট একটু হিসাব, এটা আসলে সম্ভব না এখন এই মুহূর্তে শেষ করা। 1 2 3 4 এইগুলো একটা, তারপরে হচ্ছে 1 2 3 4 গেল। তাহলে এখানে এরকম 16টা হয় কেবল। আর বিষয়টা কেমনে দাঁড়াচ্ছে? এই যে এমনে দাঁড়াচ্ছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। তাহলে এখানে মোট 16টা প্রোডাকশন হবে। এই 16টা বাচ্চা কাচ্চা হবে এখানে, 16 প্রোডাকশন। মনে পড়ছে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 16টা, রাইট অ্যান্সার 16টা। ইজি। এই রকম প্রশ্ন হবে, এই রকম প্রশ্ন। জেনেটিক শব্দটি প্রবর্তন করেন সর্বপ্রথম উইলিয়াম বেটসন। জেনেটিক্স, জিন তত্ত্ব, তোমরা প্লিজ এটাকে মাথায় রেখো। জিন তত্ত্ব, জিন তত্ত্ব, এটাকে উইলিয়াম বেটসন প্রথমে এটা। আর তোমরা যে মেন্ডেলের কথা চিন্তা করছো, গ্রেগর জোহান মেন্ডেল, উনি কখনোই জিন নিয়ে কথা বলে নাই। উনি যেটা শব্দটা উচ্চারণ করেছেন ওইটা হচ্ছে ফ্যাক্টর, উনি এটাকে ফ্যাক্টর বলছে। নিউক্লিক অ্যাসিড, অবশ্যই তোমরা জানো নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, এক ডিএনএ আর এক আরএনএ। তাহলে এখানে কি থাকে? হেক্সোস সুগার, নাইট্রোজেন বেস, তারপর ফসফরিক অ্যাসিড। রাইট অ্যান্সার তিনটাই হবে। ইজি প্রশ্ন। তোমরা যারা বিজ্ঞান পরীক্ষা দিয়েছ, আই গেস ইট ওয়াজ গুড। তুমি না পড়ে থাকলে ইট শুড নট বি গুড, কারণ তুমি ভালো না পড়লে, তোমার ভালো বিদ্যা অর্জন না হলে তোমার পরীক্ষা ভালো হবে না। এটাই স্বাভাবিক বিষয়, এটাই স্বাভাবিক বিষয় হওয়া উচিত। তারপর দেখো, সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা 0 কেলভিনের সমান? 0 কেলভিন -273.15 ডিগ্রি সেলসিয়াস সমান 0 কেলভিন। তাহলে এখানে রাইট অ্যান্সার এটা।
থার্মোমিটার তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে তৈরি হয়? শূন্যতম সূত্র। অবশ্যই আমরা পড়াইছি, মৃদুল স্যারও পড়াইছে তাপ এবং তাপমাত্রা অধ্যায়। এই যে 15 নম্বর প্রশ্ন, খনিজের মধ্যে পানি ঢুকে গেলে, পানি ঢুকলে তো একটা ডেফিনেটলি রাসায়নিক পরিবর্তনের কথা আসবে। খনিজের মধ্যে পানি ঢুকলে, পানি যদি খনিজে ঢোকে অবশ্যই খনিজের পরিবর্তন সহ আর্দ্রতাও বাড়বে, আয়তনও বাড়বে, কারণ পানি একটা পদার্থ, এটা ঢুকছে। এবং এটা যদি কোনোভাবে যে কোনো খনিজে, তাহলে এটার অবশ্যই ভর, ক্ষেত্রফল, আয়তন পরিবর্তন হবেই। এই 15টা এমসিকিউ তোমাদের অ্যান্সার করতে বেশি কষ্ট হবে না, হওয়ার কথা না। যদি এই ধরনের প্রশ্ন আসে, এইটাকে আসলে বলে শেষ করা যাবে না। তো আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম, এগুলার সলভ তোমাদের নিজেদের করা উচিত। যেমন সিএনজি এর পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মনে পড়ছে? এই যে একটু আগে নিশাদলের সংকেত লিখছিলাম, নিশাদলের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। পারবা। দেখো, একটি মাইক্রোবাস একটি ট্রাকের মধ্যে কোনটির জড়তা বেশি? অবশ্যই সাধারণ জ্ঞানে আমি জানি ট্রাকের জড়তা বেশি। কেন? কারণ ট্রাকের ভরবেগ বেশি, আর ভরবেগ বেশি যার, জড়তাও বেশি তার, কারণ জড়তার পরিমাপক হচ্ছে ভর। তো এই কথাগুলো তোমরা জানো, এবং ঠিক যেভাবে তোমরা শিখেছো সেইভাবে পরীক্ষায় লিখবা। ওই যে এরতে একই কথা, এই যে তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল নাই কেন? এটা সেন্সিটিভ প্রশ্ন, এটা ইন্টারমিডিয়েটও হয়। অ্যান্সারটা কেমনে হবে? তৃতীয় শক্তি স্তরে এন এর মান 3। যদি এন এর মান 3 হয়, তাহলে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1, তাহলে এল এর মান হবে হচ্ছে 0, 1, 2। তাহলে এল এর মান যদি 0 হয়, তাহলে 0-র জন্য 3s, 1-এর জন্য 3p, 2-এর জন্য 3d। যেহেতু এল এর আর মান বেশি হওয়ার সম্ভব না, তাই 3f অরবিটাল নাই। এই প্রশ্নগুলো একটু আপগ্রেডেড। ক্লাস 9-এ আমরা এগুলাকে আগে কখনো পড়াই নাই, কিন্তু এবার পড়াইতে হচ্ছে, কারণ যুগের সাথে তাল মিলিয়ে কিছু অ্যাডভান্স লেখাপড়া তোমাদের এখন করা লাগবে। এখন হ্যাঁ, ইউটিউবে সবাই করতে পারবে। ইজি না? তোমরা এগুলো জানো। তারপর দেখো, এই যে কেন একক থাকে না, কেন শক্তি বেশি, পর্যায় সারণী, অষ্টক তত্ত্ব, এগুলো একটু লিটল বিট মুখস্থ বিদ্যা। এই যে অষ্টক তত্ত্ব, মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রতি মৌলের সাথে তার অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মিলে যায়। এটা অষ্টক তত্ত্ব। তারপর দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ, রিলেটিভ, এটাকে ইংলিশে বলে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। তো সংজ্ঞাটা কি হচ্ছে? সংজ্ঞা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। যেহেতু এটা 2 মার্ক, তাহলে একটু ওইভাবে লিখতে হবে, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। এই লাইনটা তোমার লিখতে হবে। লেখার পর তুমি বললা যে দুইটাই হচ্ছে ভর, দুইটা একই জাতীয় রাশির অনুপাত, তাই এদের কোনো একক নাই, একই জাতীয় রাশি। তুমি এখানে কি লিখলা? তুমি এখানে লিখলা একই জাতীয় রাশির অনুপাত। একই জাতীয় রাশির অনুপাত। ইজি না? এই যে এরা শক্তি কেন বেশি? আরে
শক্তি নির্ভর করে কিসের উপরে? শক্তি নির্ভর করে n প্লাস এল এর মানের উপর। এটা দেখো এসএসসি পরীক্ষার্থীদেরকে আমি এটা পড়াইছি। এসএসসি পরীক্ষার্থীদের এই প্রশ্নই আসে, একই প্রশ্ন। এই যে যখন আমি 3Dর কথা বলি না, 3Dতে n প্লাস এল এর মান হচ্ছে 3+2, আর 4s-এ n প্লাস এল এর মান হচ্ছে 4+0। তো যেহেতু 3Dর মান হচ্ছে 5 আর 4s এর মান 4, তাহলে অবশ্যই 3Dর এনার্জি বেশি। 3D অরবিটালের শক্তি 4s অরবিটালের চেয়ে বেশি। তো তোমরা যারা একটু লেখাপড়া করছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কেমন প্রশ্ন আসবে। 4টা ফাংশনে প্রশ্ন আসবে। একটা এমসিকিউ 15 মার্কে, এক কথায় প্রশ্ন 20 মার্কে। তারপরেরটা কি, এই দৃশ্যপটবিহীন প্রশ্ন, আর একটা দৃশ্যপট যুক্ত প্রশ্ন। ইজি। বলো কার কি কথা আছে? হ্যাঁ, মারদিয়া ওয়াহিদ, এত সহজে আসবে, এটা সমস্যা নাই। তোমরা আবার মনে করো না আসলে সহজ কঠিন কি, যে পারে তার জন্য সহজ হবে। জাহারাতুন আদনান হবে। আর্দ্রতা মানে হচ্ছে ভেজা, মানে এখানে কতটুকু জলীয় বাষ্প আছে তার মান। আর্দ্রতা মানে হচ্ছে ভেজা, বুঝছো? মাহমুদুল, পেজ ভরে লেখার কোনো মানে নাই। জামিম, থ্যাংক ইউ। পেজ ভরে লেখার কোনো মানে নাই। বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পেজ ভরে লিখবে না, যতটুকু প্রয়োজন ততটুকু লিখবে। ঠিক আছে? কে জানি বলছে 12 নম্বর এমসিকিউ। 12 নম্বর এমসিকিউ কি হয়েছে রে শোনা? ওটা দেখি, ভুল হইতে পারে। 7, 8, 9, 10, 11, 12। 12 নম্বর এমসিকিউ ভুল হয়েছে কেন? ও হ্যাঁ, সরি, ভুল বলছি। হেক্সোস সুগার তো থাকবে না, পেন্টোস সুগার থাকবে। থ্যাংক ইউ, মাই মিস্টেক, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে পেন্টোস সুগার হবে, পেন্টোস। উম্মে আয়মান আইডি থেকে থ্যাংক ইউ সোনা। পেন্টোস সুগার হবে। আমি হেক্সোস দিয়ে ওটাকে ইসে করে ফেলছি। তাহলে এখানে কি হবে? এটা হবে 2 ও 3, 2 ও 3, বুঝিস? এটা 2 আর 3 হবে। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। উম্মে আয়মান আইডি থেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি দেখা হলে আমাকে একটা চকলেট খাওয়াবা, অত্যন্ত ধন্যবাদ। এখন প্রশ্ন তো ধরো, এই যে এই প্রশ্ন সারাদিন আমি এগুলো সব বেসিক পড়াইছি। আমি যখন এই অধ্যায়গুলো পড়াইছি তখন এগুলোর বেসিকও পড়াইছি। কোনটা ব্যাখ্যা করব? সবই আমরা জানি। অ্যালিল, যখন এক জোড়া জিন কোনো একটা জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে, তখন জিন জোড়াকে পরস্পরের অ্যালিল বলে। এক জোড়া জিন, একটা বৈশিষ্ট্য, জিন জোড়াকে পরস্পরের অ্যালিল বলে। তাহলে অ্যালিল কি? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। শব্দটা একটু বোঝো। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। কি নিয়ন্ত্রণকারী? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে পরস্পরের অ্যালিল বলে। বুঝা গেল? প্রকট বৈশিষ্ট্য কাকে বলে? যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় পরম শূন্য তাপমাত্রা, কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। লাইনটা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা। এটা কত ডিগ্রি সেলসিয়াস? -273.15 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে আর নামা সম্ভব হয় না।
এর নিচে নামা সম্ভব হয় না। দ্যাট ইজ ইকুয়াল টু 0 কেলভিন। এরপরে এই জিনিস মানে আর ব্যাখ্যা করতে ইচ্ছা করতেছে না, দৃশ্যপটবিহীন। এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু তোমাদের পরীক্ষায় এই জাতীয় প্রশ্নই আসবে। নিউটনের মহাকর্ষ সূত্রটা বিবৃত করো, বিবৃত লেখো। এখন এটার জন্য মুখস্থবিদ্যা ছাড়া কোনো উপায় আছে? যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে তাদের কেন্দ্র বরাবর সংযোজক সরলরেখা দিয়ে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইসব ভং লিখবা, তারপর বলবা যে হ্যাঁ বুঝতে পারছি যে এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। এটা হচ্ছে প্রথম কথা অনুসারে। দ্বিতীয় কথা অনুসারে হচ্ছে 1/d²। দুইটাকে একসাথে মিলিয়ে দিলে তখন আসবে এই রকম m1 ইন্টু m2/d², বা f ইকুয়ালস টু g m1 m2/d²। এটা অনেক সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস, পারা যাবে। তাহলে এইটা হচ্ছে সেই সহজ জিনিসটা, এটা হচ্ছে সেই সহজ জিনিস। এইবার এই যে পার্থক্য, পরমাণুর 3টি মৌলিক কণিকার পার্থক্য, এখন তুমি সারাদিন এটাকে চাইলে লিখতে পারবা। কেমনে? এই যে ইলেকট্রন, এই যে প্রোটন, এই যে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের অবস্থা কি? ইলেকট্রনের অবস্থা, প্রোটনের অবস্থা, নিউট্রনের অবস্থা। বিজ্ঞানী 3জন তো আলাদা। সো ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক। সাল আলাদা, চার্জ আলাদা। চার্জ কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে নিউট্রাল। আবার ভর, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। গ্রাম কেজিতে নিলে এটা কি হবে? 9.11 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। ইজি, অনেক ছোট একটা মান। আর প্রোটনের ক্ষেত্রে এটা কি হবে? 1.673 10⁻⁻24 গ্রাম। 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ইজি স্কুইজি। এই যে একটা খুব সহজ বিষয়। কি সহজ বিষয়? এই যে দেখো ইলেকট্রন, মানে এটা মেন্ডেলের সূত্রের সংশোধিত রূপটা আসছে। যে আমরা জানি আর্গনের পরে হচ্ছে পটাশিয়াম, তাই না? আর্গনের পরে পটাশিয়াম। আর্গনের পারমাণবিক ভর 40 আর পটাশিয়ামের হচ্ছে 39.9। তো ব্যাখ্যাটা কেমনে লিখতে হবে? ওই আর্গনের পরে পটাশিয়ামকে যায় না, কারণ পারমাণবিক ভর আস্তে আস্তে বাড়তে থাকে। কেমনে? ওই যে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কই গেলাম আবার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এই যে ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো আস্তে আস্তে হচ্ছে বাড়ার কথা ছিল। তো বাড়ার না বাড়াতে পটাশিয়ামকে এইখানে আর আর্গনকে এইখানে দেওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু অ্যাটমিক ম্যাস, কিন্তু আসলে সম্ভব না। কারণ পটাশিয়াম নিষ্ক্রিয় গ্যাসও হবে না, আর্গন ক্ষার ধাতু হবে না। এই জন্য এটাকে পরিবর্তন করা হয়েছে। কারণ পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 আর আর্গন গ্রুপ 18-র মৌল। একটা নিষ্ক্রিয় গ্যাস আর একটা ক্ষার ধাতু, দুটো এক জিনিস না। এই জন্য পারমাণবিক ভর অনুসারে সাজানো হোক, এই বিষয়টা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা। বুঝছো বুঝছো? এই যে প্রশ্নগুলো না, এটা স্বাভাবিক সেন্স থেকে প্রশ্ন হবে। একেবারে একেবারে মানে নিজের মতন করে লিখবা, নিজের মতন করে। এখন এই যে ব্যাখ্যাগুলা, মানে এখন এই যে
দেখো, আয়তন, প্রসারণ সহগ, আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, এই যে প্রশ্নগুলা আমি এখন এখানে ডিটেল ব্যাখ্যা করতে চাচ্ছি না, বিকজ এগুলা তাপ এবং তাপমাত্রা অধ্যায়ে আমরা পড়ছি যে আলফা ইকুয়ালস টু ডেল এল ডিভাইডেড বাই এল নট ডেল টি, বিটা ইকুয়ালস টু ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ডেল টি, আর গামা ইকুয়ালস টু হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল টি। তারপর আলফার সাথে 2 গুণ করলে বিটা, আর আলফার সাথে 3 গুণ করলে গামা। এগুলাকে ব্যবহার করে ম্যাথ করা যায়। তার মানে 2 আলফা সমান বিটা, 3 আলফা সমান গামা। এখন আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 আলফা সমান 3 বিটা, তারপরে হচ্ছে 6 আলফা সমান 2 গামা। তাহলে 3 বিটা 2 গামা 6 আলফা, তাহলে আমরা বলতে পারি 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। ইজি। এটাকে ব্যবহার করে যে কোনো অঙ্ক, এই জাতীয় যে কোনো অঙ্ক করা যাবে। আরেকটা সূত্র হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি। এই প্রশ্নগুলো আসবে, এটা একটা ধারণা করে নিচ্ছি আমরা। এই যে দেখো প্রশ্ন, ইজি, মানে আমি ম্যাথ করা শুরু করলে আজকে মানে দিন রাত পার হয়ে যাবে। যেমন এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, ওজনও দেওয়া আছে, ঘনত্বও দেওয়া আছে। বস্তুটির পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন কত? পানিতে নিমজ্জিত করলে তার প্লবতার সমান হবে। আচ্ছা, আমি একটু করে দিচ্ছি। একটু তুমি মনে করো এই একটা পানির মধ্যে একটা বস্তুকে রাখছি আমি, ধরো এই হচ্ছে বস্তুটা, ধরো এই যে এরকম একটা বস্তু, এটা বস্তুটা এরকম, সে ফর এক্সাম্পল এটা আছে পানির ভিতরেও আছে। পানির ভিতরে ওর ওজন কত এটা বের করার বুদ্ধি হচ্ছে ওই যে ওজন দেওয়া আছে না 9.8 নিউটন, এই 9.8 নিউটন হচ্ছে বাতাসে, বস্তুর বাতাসে ওজন। কিন্তু আমি যখন ওকে পানিতে ডুবাইছি, তাহলে পানিতে ডুবাইলে পানি অবশ্যই ওকে উপরের দিকে একটা লব্ধি বল প্রয়োগ করবে, যেই কারণে পানিতে ওজন কমে যাবে। এইটা হইল প্লবতা, এবং প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। এবার তুমি এটা কেমনে করবা বলো? এই যে ভি, এটা হচ্ছে আয়তন, ওই যে আয়তন 10, 5, 4 সেন্টিমিটার, তাহলে 4, 5 20 আর 10 হচ্ছে 200 সেন্টিমিটার কিউব ওর আয়তন। অবশ্যই মিটার কিউবে নিতে হবে, তাইলে 200 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এখন এটা ব্যাখ্যা করতে পারবো না, তাহলে এইটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। এই যে এইটা, তাহলে দেখো এই যে ভি হচ্ছে 2 ইন্টু 10⁻⁻4 ইন্টু জি এর রো এর মান হচ্ছে 10⁻³ ইন্টু 9.8। এটা কেমনে করব দেখো, 9.8 ইন্টু 2 মানে 19.6, 19.6 -4 আর 10⁻³ গুণ করলে হচ্ছে 10⁻⁻1। 10⁻⁻1 মানে 1/10, তার মানে হচ্ছে 1.96 নিউটন হচ্ছে প্লবতা। তাহলে অবস্থায় ওজন, এই ওজন হচ্ছে এই যে বাতাসে ওজন, এখান থেকে প্লবতা বাদ দিতে হবে। তাহলে বাতাসে ওজন হচ্ছে 9.8, এখান থেকে 1.96 বাদ দিতে হবে। তাহলে একটু হালকা করে একটা ক্যালকুলেটর নিই, 9.8 থেকে 1.96 বাদ দিলাম, 7.84 নিউটন হবে। তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 7.84 নিউটন। এই অঙ্ক তোমাদের কাছে কঠিন লাগার কোনো কারণই দেখি না আমি, কোনো কারণ নাই। এই যে প্রশ্ন, আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা? আর্কিমিডিসের নীতি, এখন এই যে ঘনত্ব দেওয়া আছে, বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব, তো এখন যেহেতু এটা ভাইসা থাকবে, কেন ভাইসা থাকবে, কখন ভাইসা থাকবে? কারণ বস্তু ভাসবে, এটা নির্ভর করে বস্তু ভাসবে,
বস্তু ভাসবে কখন? যখন বস্তুর ঘনত্ব, হ্যাঁ বুঝো, এটা পানির ঘনত্ব বা যেখানে আমি ডুবাচ্ছি তার চাইতে কম। তাহলে এখানে বস্তুর ঘনত্ব আমরা পাইছি হচ্ছে কত? একটু আগে পাইছি বস্তুর ঘনত্ব, একটু আগে পাইছি 2 × 10⁻⁴, অনেক কম। তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে 2 × 10⁻⁴, হুইচ ইজ অ্যাবসলিউটলি ভেরি লোয়ার দেন 5000। অবশ্যই বস্তু ভাসবে, আমরা তাই প্রমাণ করছি। ইজি। এই যে অঙ্ক, এগুলো কোনো অঙ্কই না। 2 কেজি ভরা একটা আম 60 মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে। তাহলে এই যে মুক্তভাবে, এই শব্দ দিয়ে গ্যালিলিওর সূত্রকে মনে করায় দিচ্ছে। তাহলে এই যে একটা আম উপর থেকে পড়লো মাটিতে, তাহলে মাটিতে পড়ার পর একটা বেগ হবে। তাহলে এই বেগ হচ্ছে v² = u² + 2gh। বলে স্যার কেন এই সূত্র দিলাম? কারণ এখানে উচ্চতা দেওয়া আছে, তাই হাইট ব্যবহার করেছি। যেহেতু আমটা ঝুলন্ত অবস্থায় ছিল, তাহলে ইউ এর মান হবে 0। তাহলে ইউর মান 0 হলে আমার দরকার হচ্ছে, আমার v² দরকার। ধরো v² সমান 2gh, খুব সিম্পলি 2gh। তাহলে এটা হচ্ছে 98, 6, 2, 12, 98। তাহলে 10 12 কত? 980, তার সাথে 98 দুগুণে 196। তাহলে হচ্ছে 6, 8, 9, 17, 1176 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা আমি আমার মতো করছি, তোমরা তোমার মতো করো। এটা v²। তাহলে সূত্রটা কি হচ্ছে? সূত্রটা হচ্ছে ½ mv²। তাহলে ½ m মানে 2, 2 এর হাফ হচ্ছে 2 কেজি, আর হাফ তো কিছুই না, তার মানে ½ × 2 যেটা আছে এইটা, v² এর মানই এটা, তার মানে 1176 জুল হবে এনার্জি। 1176 জুল। তার মানে এটা মোটামুটি টাইপের, এটা সহজ ম্যাথ, এটা সহজ ম্যাথ। এই যে এইরকম প্রশ্ন হবে, আমি এগুলো করাইছি, ইউটিউবে আছে। তুমি খালি বিভব শক্তি ফাহাদ স্যার লেখা সার্চ দিও, অন্তত 5টা ভিডিও আসবে। এই যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, HCl। তো কোনটা আগে যাবে? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে নাইট্রোজেন 14 + 4 + 16 + 1, কত হইল? 35। এটা হচ্ছে 35, আর এই মামুর বেটা হচ্ছে 36.5। তাহলে এটা অবশ্যই কম। তাহলে এইটা একটু বেশি দূর। এই যে মাঝ বরাবর যদি আমি একটা চিন্তা করি না, হ্যাঁ, এই যে মাঝ বরাবর খেলাটা হচ্ছে গিয়ে এই বাতাসটা এইখানে হবে, মানে এই এই এটা হচ্ছে গিয়ে কি বলে, মানে সাদা ধোয়ার যে সৃষ্টি হবে সেটা একটু ওই দিকে হবে, কারণ ও বেশি দূর চলে যাবে। কারণ কি? আণবিক ভরের সাথে তুলনা। তোমরা চাইলে এখানে গ্রাহামের ব্যাপন সূত্র দিতে পারো। গ্রাহামের কি সূত্র? ব্যাপন সূত্র। সেটা হচ্ছে R1/R2 √m2/m1। আমি এগুলো করাইছি, আছে ইউটিউবে আছে, তোমাদেরকে আমি করাইছি। So this is the scenario, this type of maths is coming, this type of questions is coming to your exam. ওই যে L2 অণুর বন্ধন, L কি মামুর বেটা? L পারদ সংখ্যা 7। এই যে 7, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন N2। তাহলে আমরা কেমন এটার বন্ধন গঠন করব? নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে বিষয়টা হচ্ছে এইরকম। নাইট্রোজেন হচ্ছে এটা নিউক্লিয়াস, প্রথম শেল, হ্যাঁ প্রথম শেল, এই হইল দ্বিতীয় শেল। নাইট্রোজেনের দুইটাই তো শেল। তারপরে পরেরটা হচ্ছে এইখানে, এই হচ্ছে নাইট্রোজেনের দ্বিতীয় শেল, নাইট্রোজেনের দ্বিতীয় শেল, এই শেল, এটা হচ্ছে প্রথম শেল, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমি কি বলবো? আমি বলবো এইটা হচ্ছে নাইট্রোজেন, এইটা নাইট্রোজেন, দুইটাই নাইট্রোজেন। তাহলে প্রথম শেলে 2টা ইলেকট্রন, পরের শেলে 2।
3 4 5, আর এখানে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 3টা শেয়ার্ড ইলেকট্রন আছে, 3 জোড়া। তাহলে এটা চেহারা সুরত হচ্ছে এরকম যে n ট্রিপল বন্ড n, এই হচ্ছে চেহারা n ট্রিপল বন্ড n। তো এটাকে একটু এক্সপ্লেইন করা কেমিস্ট্রি পার্ট থেকে। এম ও এন দ্বারা গঠিত যৌগের বন্ধন, বাবা আরে বাবা, এই যে এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে ক্লোরিন, চিনতে বেশি সময় লাগার কথা না। তাহলে কার্বন আর ক্লোরিন দিয়ে কি যৌগটা হইতে পারে? কার্বন আর ক্লোরিন দিয়ে CCl4 হইতে পারে। কি কঠিন? একদম সোজা। সোজা না? দুনিয়ার সোজা। তাহলে কি হবে মাঝখানে? এটা এমনে দিবা, ওই যে এমনে কার্বন প্রথম শেল, না এটা নিউক্লিয়াস, প্রথম শেল, তারপরে হচ্ছে দ্বিতীয় শেল, একটু বড় করে দিবা। তারপরে এই যে এটা হচ্ছে ক্লোরিন এক মাথায়, তারপর ক্লোরিন আরেক মাথায়, ক্লোরিন আরেক মাথায়, ক্লোরিন আরেক মাথায়। এই জিনিসটা আঁকার জন্য অবশ্যই কম্পাস লাগবে। তাহলে তুমি এইখানে ক্লোরিন দিলা, এইখানে ক্লোরিন দিলা, ক্লোরিন দিলা, ক্লোরিন দিলা, আর এইখানে দিলা হচ্ছে কার্বন। রাইট, খুবই সুন্দর। তাহলে কার্বন 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 কার্বন, ক্লোরিন 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 ক্লোরিন, দ্যাটস ইট। মাঝখানে কার্বনের 2টা, আর ওর 2 আর 8 তো আছেই। এটা সমযোজী যৌগ। এমনি করে একটু ব্যাখ্যা দিবা। এখন আমি তো এক ক্লাসে ধরো সব কিছুকে ডিটেইলে যাইতে পারতেছি না। হ্যাঁ ডিটেইলে যাওয়া যাইতো, ডিটেইলে যাওয়া যাইতো, কিন্তু ছেড়ে দিলাম তোমাদের উপরে, এগুলো ছেড়ে দিলাম তোমাদের উপরে। আশা করি বাকি যে জিনিসগুলো আমি ডিসকাশন করি নাই, এটা আপাতত আজকে একটু ছোট মানে লম্বা হিসাবে, মানে তোমাদের কাছে 60-70 মিনিট অনলাইনে মনোযোগ দিয়ে থাকাটা লিটল বিট ডিফিকাল্ট। আমি তারপরেও ধরো 90 মিনিট পর্যন্ত এক্সটেন্ড করতে পারি যদি খুবই এক্সাইটিং ক্লাস হয়। কিন্তু আমি আজকে একটা নির্দিষ্ট জায়গায় থাকার চেষ্টা করছি। একটা মডেল তোমাদের সামনে উপস্থাপন করলাম, ইনশাল্লাহ সামনে আরও একটা মডেল তোমাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। তোমরা যারা জাগরণবাসী আছো, তোমাদের মনে প্রাণে আমরা থাকতে চাই, আমাদের মনে প্রাণে তোমাদেরকে রাখতে চাই। তোমরাই আমাদের সামনের ভবিষ্যৎ। ক্লাস 10-এ তোমাদের সাথে আবারও দেখা হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? না, পানি বাদ দিতে হবে না। বুশরা, থ্যাংক ইউ। ইজি, আল্লাহ হাফেজ, গুড নাইট। না ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হবে, লাইভ ক্লাসে। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।